তাহলে কি কোথায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কোথায় কিভাবে উচ্চারিত হয় আমরা এইভাবে ভাগ করেছিলাম। বর্ণকে দুভাগে ভাগ করছি, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করছি। প্রথম 25টা হচ্ছে কি বর্ণ? বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ। তারপরে 4টে হচ্ছে অন্তস্থ বর্ণ, তারপরে 4টে হচ্ছে উষ্ম বর্ণ, তারপরে 2টো হচ্ছে অযোগবাহ বর্ণ, তারপরে যেটা চাঁদের মাথায় ফুটকি আছে, যেটা বিন্দু আছে, সেটাকে বলেছিলাম এটা কোনো বর্ণই নয়, এটা স্বরকে অনুনাসিক করার জন্য ব্যবহার করা হয়, সেই জন্য একটা চিহ্ন দিয়ে বর্ণমালা একে জায়গা দেয়া হয়েছে। তারপর সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, এগুলো হয়েছিল। এখানে আমি একটা জিনিস যেটা বলেছিলাম তোমাদের বর্ণ সম্বন্ধে, অঘোষ আর ঘোষ। বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ, তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ হচ্ছে ঘোষ। তার সঙ্গে এটাও বলেছিলাম যে স্বরবর্ণগুলো সবগুলোই হচ্ছে ঘোষ বর্ণ। কি করে অঘোষ কি করে ঘোষ বুঝবো? অঘোষ বর্ণ উচ্চারণ করার সময় কণ্ঠনালী একটু সংকুচিত হবে, ঘোষ বর্ণ উচ্চারণ করার সময় কণ্ঠনালী একটু প্রসারিত হবে। সেটা কিভাবে হয় সেটা তোমরা দেখেছিলে। এবং যখন সম্পূর্ণ প্রসারিত হয়ে যাবে তখন স্বরবর্ণের উচ্চারণ হবে। সেই কারণে স্বরবর্ণগুলোকেও ঘোষ বর্ণের তালিকায় রাখা হয়েছে। তাহলে আমরা এই কদিনের ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা একটুকু সংক্ষিপ্ত আকারে আরেকবার মনে করে নিই। কি বর্ণ লিখলাম এগুলো? কি ধরনের ব্যঞ্জন বর্ণ? স্পর্শ বর্ণ। এই প্রথমে উপরের 5টা বর্ণের উচ্চারণ কোথায় হয়? কণ্ঠে উচ্চারণ হয়, তাই কণ্ঠ বর্ণ বা কণ্ঠ বর্ণ। তারপরে 5টার উচ্চারণ কোথায় হয়? তালুতে, তাই এগুলো হচ্ছে তালব্য বর্ণ। তালব্য বর্ণ। তারপরে এগুলো কোথায় উচ্চারিত হয়? মূর্ধায়, তাই এগুলোর নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ। তথ দধ এগুলো কোথায় উচ্চারণ হচ্ছে? দন্তে, দন্তে, তাই এগুলোর নাম দন্ত্য বর্ণ বা দন্ত বর্ণ। ওষ্ঠ বর্ণ, ওষ্ঠে উচ্চারিত হয়, তাই এগুলোর নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ। তাই তো মনে পড়ছে? শুধু স্পর্শ বর্ণগুলোকে করেছে, কিন্তু সব বর্ণ উচ্চারণ হতে গেলে এইসব জায়গাগুলো আমাদের দরকার হয়। তাহলে স্বরবর্ণ যেগুলো বাকি রাখলাম আর অন্তস্থ বর্ণ, উষ্ম বর্ণ, এগুলো যে বাকি রাখলাম, এগুলোকেও এদের মধ্যেই কোথাও না কোথাও জায়গা দিতে হবে। পরপর যেভাবে সাজানো আছে করে দিলাম। ও আগে ঢুকিয়ে দিলাম এদের সঙ্গে, অ আ কণ্ঠবর্ণ।
বর্ণ? এইবারে সিকোয়েন্সটা একটু চেঞ্জ হচ্ছে, হ্রস্ব দীর্ঘ নেই, রে, রে কি বর্ণ? মূর্ধন্য বর্ণ। লি, দন্ত বর্ণ। এইখানে এলো উ, কি বর্ণ? ঊর্ধ্ব বর্ণ। তাহলে অ আ ই ই রে লি, না অ আ ই ই উ উ রে লি, তাই তো? বাকি রয়ে গেল এই কটা, এই দুটো বাকি রয়ে গেল কেন? এগুলো মৌলিক স্বর নয়, এগুলো একটা স্বর নয়, দুটো স্বর মিলে পরে এই স্বরগুলো তৈরি হয়। তার মানে একটার মধ্যে দুটো করে স্বর আছে। যেমন এইটার মধ্যে কি আছে? সন্ধি তোমরা করেছো, অ আর ই যোগ করলে এ হয়, তাই তো? অ এর উচ্চারণ স্থান কোথায়? অ এর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠে। কণ্ঠে। ই এর উচ্চারণ স্থান কোথায়? তালুতে। তাহলে এর উচ্চারণ স্থান এই দুটোই। তাহলে এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ তালু, তাই একে বলা হয় কণ্ঠ তালুক বর্ণ। ঠিক আছে? ওই অ যুক্ত এ, ওই জনযুক্ত এক সমান জনৈক, সন্ধি করেছি অ আর এ। অ এর উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ। এর উচ্চারণ স্থান কণ্ঠ তালু। তাহলে কণ্ঠটা কমন, কণ্ঠটা কমন, কণ্ঠ এবং কণ্ঠ তালুক। তাহলে কণ্ঠ এবং কণ্ঠ তালু, তার মানে এটাও হচ্ছে, এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ আর তালু, হ্যাঁ কি না? ও, ও, ও উচ্চারণ করো, ও, ওটা গলা থেকে আসছে, কিন্তু প ফ উচ্চারণ করার মতো আমাদের ঠোঁটটা গোল হয়ে পরস্পরে ঠেকার চেষ্টা করছে। ও ও ও, এই কাজটা কে করছে? জিভ কিন্তু করছে না। এই প ফ ব ব উচ্চারণ করার সময় জিভ কি বলেছিল? যে আমি অনেক খেটেছি এত উচ্চারণ করতে গিয়ে, আমি আর পারবো না, এবারে ঠোঁট কাজ করো। ও উচ্চারণ করার সময় ঠোঁট কাজ করছে আর আসছে গলার ভিতর থেকে। তাহলে কণ্ঠ আর ওষ্ঠ, তাহলে ওটা হচ্ছে কণ্ঠস্থ, কণ্ঠস্থ, ঠিক আছে? তাহলে ওটাও সেরকম হবে কণ্ঠস্থ বর্ণ। তাহলে আমাদেরকে দুটো জায়গা একটু ভালো করে মনে রাখতে হচ্ছে। কণ্ঠের সঙ্গে তালুর উচ্চারণ হয় যখন এ ওই উচ্চারণ করি, আর কণ্ঠের সঙ্গে ওষ্ঠেরও কাজ আছে কখন? যখন ও ও উচ্চারণ করি। ঠিক আছে? তাহলে স্বরবর্ণগুলো সব বসিয়ে দেওয়া গেল। এবারে স্বরবর্ণ হলো, স্পর্শবর্ণ হলো, বাকি যে বর্ণগুলো রয়েছে তারপরে কি আছে? অন্তস্থ য়, অন্তস্থ জ বসবে, এর কাছাকাছি উচ্চারণ কোনটা? জ। তাহলে এইখানটায় বসবে। উচ্চারণটা কি বলছি? য় য়, মানে অনেকটা য় এবং জ এর মাঝামাঝি। ইয়র ইয় এ রয়েছে, কি এ রয়েছে এখানে, আবার জ রয়েছে এখানে, তাই বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে? য় য়, তোমরা উচ্চারণ করো য়, দেখো তালুতে জিভটা ঠেকছে। ঠিক আছে? আচ্ছা, ইয়ার পরে আছে র, তাই তো?
রয়ের কাছাকাছি উচ্চারণ এখানে কোনটা আছে? রে। তাহলে রি যেখানে হবে র সেখানে হবে। র র দেখো হ্যাঁ কম্পনজাত বর্ণ কিন্তু ঠেকছে কোথায়? ওই মূর্ধাতে। তাহলে র। লয়ের কাছাকাছি উচ্চারণ কোথায় আছে? লে। তাহলে লটা হবে এদের ঘরে দন্ত বর্ণ। ও ও ও ও ও বুঝতে হচ্ছে ও। যেমন ইয়টার বেলায় এখানে জ আছে, অন্তস্থ জয়ের উচ্চারণ ইয় আর জয়ের মাঝামাঝি, তাহলে এই ঘরেই পড়ছে। ঠিক সেইরকম ও যখন উচ্চারণ করবে ও তখন উ ও আর এদিকে ব, এই দুটোর মাঝামাঝি উচ্চারণটা হচ্ছে, তাই এটাকে এই ঘরে ফেলে দেওয়া হবে। স্যার একটা কোশ্চেন ছিল, বলো। দুবার ব কেন ব্যবহার করা হয়? এই বটা হচ্ছে বর্গীয় ব, এই বটা বর্গীয় ব, আর এই বটা হচ্ছে অন্তস্থ ব। ঠিক আছে, বর্গীয় ব কেন নাম হলো? এগুলোকে যদি বাদ দিয়ে দিই, এই বর্ণগুলো কি বর্ণ? বর্গীয় বর্ণ। এই বটা কার মধ্যে আছে? বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণগুলোর মধ্যে, তাই এখানে আমাদের বর্গীয়। এই চারটা কি বলেছিলাম? এই চারটে বর্ণ কি বর্ণ? অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ, তাই এটার নাম হচ্ছে অন্তস্থ বর্ণ। দেখো, যদি দুজনের নামই আমাদের এখানে, এই প্রীতি নামটা অনেক প্রচলিত, একই ক্লাসে দুটো প্রীতি আছে, ঠিক আছে? তাহলে আমরা ওদেরকে কি করে চিনব? একজন প্রীতি মণ্ডল, একজন প্রীতি সিংহ। ওই প্রীতি হচ্ছে মণ্ডল ঘরের প্রীতি, ওই জন্য ওর নাম প্রীতি মণ্ডল। এই ব হচ্ছে বর্গ ঘরের ব, তাই এর নাম হচ্ছে বর্গীয় ব। আরেকটা প্রীতি কি বললাম? সিংহ। সেই প্রীতি সিংহ ঘরের প্রীতি, তাকে আমরা বলছি প্রীতি সিংহ। তাই এই বটা অন্তস্থ ঘর, তাই একে বলছে অন্তস্থ ব। এবার বলি, এই অন্তস্থ বটার উচ্চারণ হচ্ছে কখনো ও, কখনো ও। ঠিক আছে, এই হচ্ছে এদের উচ্চারণ। কিন্তু বাংলা ভাষায় এরকম কোন বাঁধা ধরা নিয়ম নেই, যার জন্য বাংলা এখনকার বর্ণমালায় দেখবে দু রকমের ব নেই। আমরা যখন পড়েছি তখন দু জায়গাতেই ব ছিল, কিন্তু চেহারাটা একই রকমের। তুমি বর্ণ পরিচয়ের বইটা যখন দেখবে, পর দেখবে, তখন তুমি দেখবে এটা অন্তস্থ ব, এটা বর্গীয় ব। কিন্তু আলাদা করে যদি তোমাকে শুধু বোর্ডে ব লিখে দিই, তাহলে তুমি বলতে পারবে না যেটা বর্গীয় ব না অন্তস্থ ব। বলা সম্ভব কি? কারণ এদের চেহারার মধ্যে কোনো তফাৎ নেই। এই জিনিসটা সংস্কৃত বা হিন্দি ভাষায়, সংস্কৃত এবং হিন্দি ভাষায় বর্গীয় ব এর উচ্চারণ ও হয়, ঠিক আছে? এবং সেটা রোমান হরফে ভি লিখে ইয়ে করা হয়। দেখবে ওই জন্য অনেকে বিবেকানন্দ বানানটা লিখেন VIBEKA, এই ভি মানে অন্তস্থ ব। ঠিক আছে, কোন জায়গাটা বলতে চাইছিলাম আমি? ব, হ্যাঁ। তো সংস্কৃত ভাষা এবং হিন্দি ভাষায় অন্তস্থ ব আর বর্গীয় ব দুটোর উচ্চারণ আলাদা আলাদা। তাহলে যেহেতু ওদেরকে চিনতে হবে কোথায় কোনটা ব্যবহার করব, এই জন্য ওদের দুটো ব একই রকম নয়। দুটোই ব, শুধু এর পেটটা কেটে দেয়, এর পেটটা কেটে দেয় মানে এটা হচ্ছে বর্গীয়। বোঝা গেল দুটো ব কেন? আর এইটার পেট কাটা নেই, এ হচ্ছে অন্তস্থ ব।
ঠিক আছে, তাহলে আমরা এগুলো সাজিয়ে দিলাম, এখনো কিছু বাকি রয়ে গেল, আরো কয়েকটা বাকি রয়ে গেল ব্যঞ্জন বর্ণ। কি কি? আগে তালব্য স। আচ্ছা, তালব্য স নামটাতেই তো বুঝতে পারছি কোথায় বসবে। তারপরে কোনটা বললে? তালব্য সর পর দন্ত স আসে না, মূর্ধন্য স। তাহলে কোথায় বসবে? তারপরে কি আছে? দন্ত স। দন্ত স, তাহলে দন্তে বসবে হ। হ দেখো কণ্ঠে উচ্চারিত হচ্ছে। এইবার হচ্ছে অনুসার আর বিসর্গ। বিসর্গ যখন উচ্চারণ করি ক খ, হয়ের মতো উচ্চারণ হয়, তাই বিসর্গটা এখানে। অনুসারটা কোথায় বসবে এটা তো আমারও মনে নেই। অনুসার আর চন্দ্রবিন্দুর কোনো জায়গা নেই, ঠিক আছে। নাকের সাহায্যে ওরা উচ্চারিত হয়। চন্দ্রবিন্দু একদম পরিষ্কার নাকে উচ্চারণ হয়, আর অনুসার যখন করি তখন এই রকমের উচ্চারণ হয়ে যায়, অনুনাসিক উচ্চারণ হয়ে যায়, ন ন ময়ের মতো কং কং নাকে উচ্চারণ হচ্ছে কিনা। অনুসারে এখানে কোনো জায়গা নেই, কার কারণ নেই? অনুসারে নেই, চন্দ্রবিন্দু, এগুলো বাদ দাও। তাহলে বাদ বাকি বর্ণমালার যত শব্দ সব এখানে ধরে গেল কিনা? তাহলে কোনটা কোন বর্ণ যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় বলতে পারবে? ক কি বর্ণ? কণ্ঠ বর্ণ। র কি বর্ণ? মূর্ধন্য বর্ণ। নামগুলো কি করে হয়েছে এদের? কণ্ঠ বর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বর্ণ, এই নামগুলো কি করে? যে জায়গাটায় উচ্চারণ হয়, যে জায়গাটার প্রয়াস বা প্রযত্নের ফলে ধ্বনিগুলোর উচ্চারণ হয়, সেই জায়গাটার নাম অনুসারে নামকরণ করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের ধ্বনি পরিবর্তনে যাব। একটা জিনিস তোমরা মনে রাখবে, ভাষা ব্যাকরণকে অনুসরণ করে না। মানে ব্যাকরণে এই আছে বলেই আমাদেরকে এইভাবে করতে হবে, কথা বলার সময় মানুষ এগুলো মনে রাখে না। কি রাখে? কি না। অনেকের বাবা মা নিরক্ষর আছে, তাই তো, বা অল্প স্বল্প পড়াশোনা জানেন, খুব ভালো জানেন না, ব্যাকরণ তো কোনোদিনই পড়েননি, তারা কি বাংলা বলেন না? বলেন তো। তার মানে তারা ব্যাকরণ না জেনে বাংলা বলছে, মানে ব্যাকরণ না জেনে বাংলা বলা সম্ভব, কিন্তু বাংলা না জেনে বাংলা ব্যাকরণ পড়া কি সম্ভব? তার মানে ভাষা কখনো ব্যাকরণকে অনুসরণ করে না, ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে। ভাষায় যেভাবে যা পরিবর্তন হয়, আমরা যেভাবে যা কথাবার্তা বলি, তার মধ্যে থেকে নিয়মগুলোকে খুঁজে বের করে সেই নিয়মগুলোকে যেখানে সংকলন করা হয়, সেই বইটার নামই হচ্ছে ব্যাকরণ। তাহলে ব্যাকরণের কাজ কিন্তু ভাষাকে গঠন করা না, ভাষার মধ্যে যে নিয়ম কানুনগুলো প্রচলিত আছে সেই নিয়ম কানুনগুলোকে সংকলন করা। বছরের পর বছর, দশকের পর দশক, শতকের পর শতক ধরে যেতে যেতে ভাষার মধ্যে অনেক পরিবর্তন হয়, আর ব্যাকরণ তার পিছু পিছু ছোটে। যেমন যেমন পরিবর্তন হচ্ছে, ব্যাকরণ সেরকম ভাবে নথিভুক্ত করছে। আর আমরা পড়ছি কেন? যাতে আমরা সেই নিয়মগুলো জেনে
আমরা সেই নিয়মটা প্রয়োগ করে আমরা ভাষার ব্যবহার করতে পারি। ফলে কি হবে, ভাষার একটা মান বজায় থাকবে। অনেক শিশুরা যখন স্কুলে প্রথম আসে, আমাদের হাই স্কুলে, হ্যাঁ স্যার হ্যাঁ দেখো মারছে, এই যে স্যারকে যে দেখুন বলতে হয়, অপরিচিত বয়স্ক মানুষকে যে দেখুন বলতে হয়, এটা কোথায় শিখবে তারা? আমাদের কাছ থেকে শিখবে একটু বড় হওয়ার পর। আমরা কোথা থেকে সেটা ওদেরকে শেখাবো? আমাদের ব্যাকরণ বই থেকে আমরা জানতে পারি যে যখন সম্মানার্থে আমরা দ্বিতীয় মধ্যম পুরুষের ব্যবহার করি, তখন অবিভক্তি যোগ না করে এম বিভক্তি যোগ করতে হয়। সে করে, তিনি করেন। তাহলে ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার মধ্যে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে সংকলন করা, আর আমাদের কাজ হচ্ছে সেই নিয়মগুলোকে পড়া। কেন পড়া? যাতে আমি আমার ভাষাটাকে আরো ভালোভাবে, আরো সুন্দরভাবে, আরো নিখুঁতভাবে, আরো সঠিকভাবে প্রয়োগ করতে পারি। ঠিক আছে? তাহলে ব্যাকরণের কাজ শুধু মুখস্থ করা নয়, আমাদের কাজ শুধু ব্যাকরণ মুখস্থ করা নয়, নিয়মগুলো জানা। যেমন তোমরা আচ্ছা বলো, এইটা মুখস্থ করতে তোমাদের কতক্ষণ সময় লাগবে? তোমাদেরকে যদি 5 মিনিট সময় দিই, এটা 5 মিনিটে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপর যদি তোমাদেরকে বলি যে 999 এর স্কয়ার কত হবে, 999 এর স্কয়ার মানে 999 ইনটু 999 গুণ করো, কতক্ষণ লাগবে? 5 মিনিট। 3 বার অন্তত, মানে 3 ত্রিককে 9 বার গুণ করতে হবে। এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, এটাকে এটা দিয়ে, তারপরে আবার পরের লাইনে এটাকে দিয়ে 3টাকে, তারপরে এটা এই 3টাকে, এবং 9 9 81 এর এক হাতে রইল 8, এই হাতেটা মনে রাখতে হবে, আর তারপরে শেষে আবার যোগ করতে হবে। তাহলে এক হচ্ছে টাইম বেশি লাগবে, 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটি পদক্ষেপে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। খুব সতর্ক থাকতে হবে তোমাদেরকে, তবু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু ধরো এই যে a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, তাহলে এইটা মুখস্থ করে আমার লাভ কি? যদি একে কাজেই না লাগাতে পারলাম, তাহলে আমার মুখস্থ করে লাভটা কি? আমি কেন বলছি যে ব্যাকরণকে মুখস্থ করবে না, ব্যাকরণটা বোঝার চেষ্টা করো, একদম অঙ্কের মতো। একটা কাজ করি, এইটাকে 999 মানে কি? 1000 মাইনাস 1, তার হোল স্কয়ার করে দিলাম, তাহলে এটা কি দাঁড়ালো? a মাইনাস b তার হোল স্কয়ারের চেহারা এলো। তাহলে এবার কি করব? 1000 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab 1000 ইনটু 1 প্লাস b স্কয়ার মানে 1 এর স্কয়ার। এবার দেখো স্কয়ার মানে কি? 1 এর পরে যতটা শূন্য থাকবে সেই তটা শূন্যকে আরেকবার বসিয়ে দেব, কি তাই তো নিয়মটা? এরপরে 2 গুণিত 1000 গুণিত 1 সমান 2000, এটা বিয়োগ করতে হবে। এটা সহজ কিনা? 8 9 এই তো, তারপরে যুক্ত 1 এর স্কয়ার সমান 1, এর সঙ্গে 1 যোগ করে দিন, উত্তরটা বেরোলো। সহজে বেরোলো কিনা? কি করে সহজে বেরোলো? কারণ তোমরা এই সূত্রটা মুখস্থ করে রেখেছো,
এইবার সেই সূত্রটা প্রয়োগ তোমরা করছো এখানে, এইটার মুখস্থ করার কোনো দাম নেই যদি না তোমরা সেটার প্রয়োগ করতে পারো। ঠিক সেই রকম ব্যাকরণেরও নিয়ম কানুনগুলো মুখস্থ করার কোনো উপকারিতা নেই যদি তোমরা সেগুলো ব্যবহার করতে না পারো। তো তোমরা অনেকেই দেখেছি সংজ্ঞা মুখস্থ করে নাও, উদাহরণ একটা করে মনে রেখে দাও, পরীক্ষার খাতায় আসে, সাজেশনের মধ্যে পেয়ে গেলে তোমরা লিখে দাও, লিখে দিয়ে নাম্বারটাও পেয়ে যাও, কিন্তু নিজের জীবনে তার প্রয়োগ করতে পারো না। কাজেই সেই জন্য ব্যাকরণটা তোমাদেরকে বুঝতে হবে। ধ্বনি পরিবর্তন কেন হয় বলো? ধ্বনি পরিবর্তনের কারণটা, মূল কারণগুলো কি কি? আচ্ছা, ধ্বনি পরিবর্তন তো এইটা পড়িয়েছিলাম, হ্যাঁ কি না? তো তোমাদের মনে আছে নিশ্চয়, রিক্সা থেকে রিস্কা, হ্যাঁ, বেঞ্চ থেকে বেঞ্চি। আচ্ছা, কেন হয় বলে তোমাদের মনে হয়? স্যার পরিবর্তন বানানটা ভুল আছে। দেশি থেকে দিশি, কেন পরিবর্তন গুলো কেন হয়? দেশি থাকলে কোন মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত, আর দিশি হয়ে আমার লাভটা কি হলো? এই প্রশ্নটা কিন্তু কালকে নয়, পরশু বা বুধবারে, আগামী বুধবারে এই প্রশ্নটা আমি তোমাদেরকে ধরবো। ধ্বনি পরিবর্তনটা কেন হয়, কি কারণে হয়, তার সার্থকতাটা কি, তার প্রয়োজনীয়তাটা কি। ঠিক আছে?